ডিসি মহোদয় আসে, কারণ প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ চাকর হচ্ছে ডিসি মহোদয়, কর্মচারী। তাহলে আপনার কি পরিস্থিতি হবে? ঠিক এইভাবে আইজাক নিউটন যখন বিভিন্ন লেকচার দিতেন, তার লেকচার গুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেন তার ড্রাইভার। একদিন ড্রাইভিং করতে করতে বলছেন, স্যার আপনি যে এই বক্তৃতা দেন না, লেকচার দেন, এখন তো আমও দিতে পারি। বলো কি তুমি? স্যার খুব লাগছে, কি বলে কি ড্রাইভার, তোমার কাছে ড্রাইভিং করা, তুমি আমার লেকচার কি করে দিতে পারো? হ্যাঁ আমি দিতে পারি স্যার। ঠিক আছে, আজকে তুমি লেকচার দেবে, তুমি হবে আইজাক নিউটন, আমি ওর ড্রাইভার। হ্যাঁ, তার নিউটনের পোশাক চেঞ্জ মেঞ্জ করে দিয়ে উনি ড্রাইভিং সিটে বসছেন, আর ড্রাইভারকে বসিয়েছেন পিছনের সিটে, মানে নিউটন সাজিয়েছেন। এবার যেখানে গেছেন অনুষ্ঠানে, বিশাল বড় প্যান্ডেল করে একটা কনফারেন্স হচ্ছে, সেখানে লেকচার দেবেন আইজাক নিউটন। তা এখন উঠাইতেছে ড্রাইভারকে, ড্রাইভার অতুলনীয় একটা বক্তৃতা দিয়েছেন, একদম আইজাক নিউটন, মনে হচ্ছে আইজাক নিউটন বলছেন। এবার বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর থাকে না, এখন যেমন প্রশ্ন করেছেন এক বৈজ্ঞানিক, একটা কঠিন প্রশ্ন করেছে, প্রশ্ন করার পরে এবার তো ড্রাইভার ধরা খেয়ে গেছে। এখন বলছে, আরে আপনি যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর আমার ড্রাইভার দেবে, আমি আর কি দেব? এখন উপায় নেই, আইজাক নিউটন দিকে সবাই নজর, ড্রাইভার কোথায়? নিউটন দাঁড়িয়েছে, এই যে স্যার আপনার প্রশ্নের উত্তর, এমন সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছেন, নিউটন দিতে পারবে না প্রশ্নের উত্তর। আর হয়তো হতবাক হয়ে গেছে যে নিউটন বিজ্ঞানীর প্রশ্নের উত্তর তার ড্রাইভার দিচ্ছে। সবাই তো মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ঠিক এরকম কখন হয়? এই যে ঈশান ঠাকুর, সে অনর্গল বিভিন্ন তীর্থ চিন্তা করে দর্শন করাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, তাও কাদের নিয়ে? তৎকালীন গৌড়ীয় বৈষ্ণব সমাজে তিন রত্ন, হ্যাঁ ত্রিশক্তি বলা যেতে পারে, শিব, ব্রহ্মা, বিষ্ণু, এই তিন রত্নের মতন এই নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু। এখানে শ্যামানন্দ প্রভু ছিলেন না, ছিলেন কবিরাজ বংশের কোন একজন, রামচন্দ্র কবিরাজ সম্ভবত। হ্যাঁ, তাই ঈশান ঠাকুর বলছে, আমি বর্ণনা করছি, তোমরা শ্রবণ করো। এই বৈকুণ্ঠপুর লোকগাথা অনুসারে, লোকগাথা মানে লোকে যেটা বলছে সেটাই, একদিন নারদ বৈকুণ্ঠপুর হতে কৈলাস পর্বতে শিবের কাছে আগমন করলেন। সেখানে নিজ অনুচরগণকে নিয়ে চর্মাসনে বসে শিব তার পঞ্চ বদনে শ্রীকৃষ্ণ চরিত কথা আলাপ করছেন। দেখছেন শিব কি আলাপ করে? আপনারা বলেন গাঁজা খায়, হ্যাঁ আপনারা বলেন বনে বাদাড়ে গাঁজা খায়, আর এটা ওরা করে বেড়ায়, ছাই বর্ষ মাখি বেড়ায়, কিন্তু শিব আসলে কি করে? কৈলাসে পঞ্চবদনে পঞ্চমুখে শ্রীকৃষ্ণ চরিত্র মহিমা আলোচনা করছেন। দূরে নারদ মুনি শ্রী মহেশকে দর্শন করে বিহ্বল হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে তাকে প্রণাম করতে লাগলেন। আমাদের কি এরকম হয়, একজন বৈষ্ণব আর বৈষ্ণবকে দর্শন করলে দূর থেকে ভুলন্ডিত প্রণাম করার চলে, গোড়াগড়ি দিই, না পাশ দিয়ে হেঁটে গেলেও হরে কৃষ্ণ দিতে মনে থাকে না? কোনটা আমাদের থাকে? একটু হরে কৃষ্ণ সজনবোধ দিই, কিন্তু আপনি যদি মায়াপুরে যান, আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। হাজার হাজার গুরু ভাই আপনার গৌর নগর দিয়ে, সরস্বতী নগর দিয়ে, ইটালি পাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার গায়ে গায়ে লেগে যাবে, কিন্তু হরে কৃষ্ণ দিবেন। একই ফ্ল্যাটে থাকে, একই সাথে ঢুকছি বেরোচ্ছি, কেউ কারোর সাথে কথা নেই, হরে কৃষ্ণ তো দূরের কথা। আমি হতবাক হয়ে যাই গৌরনগর যে, আমি 1 মাস ছিলাম গত বছর ঠিক এই সময়টাতে, সুলোচন প্রভুর নিস্তালাতে, আমাদের প্রেসিডেন্ট প্রভুর ফ্ল্যাটে। এই একই ফ্ল্যাটে কত শত লোক, কেউ কারোর সাথে কথা নেই, কেউ কারোর দিকে তাকাবেও না। তাহলে এখানে বলছে যে একজন নারদ মুনি মহেশকে দর্শন করে বিহ্বল হয়ে দূর থেকে ভুল অন্তিত হয়ে তাকে প্রণাম করছেন। বলেন হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হয়তো ওনারা আছে, তাদের ভিতরে ভজন নিয়ে ব্যস্ত থাকেন, বিধায় বলেন না।
কথা বলেন না হয়তো কারোর সাথে, কি থাকে? হয়তো অন্তরে সবসময় ভজন নিয়ে ব্যস্ত থাকেন, এই জন্য হয়তো কাউকে দেখা হলে কথা বলেন। ধাম অপরাধ করবো না সকালে, ওই মায়াপুরে যাবেন, 15 দিন থাকবেন, দেখবেন ভজন থাকে না ভোজন থাকে আর লাট বাড়ি থাকে, বুঝতে পারবেন। এটা বাস্তব কথা প্রভু, ওই যে মায়াপুরে চাকমাপাতাদের বাড়ি পাখি তো, ওই যারা যারা আপনার সাথে কথা বলছে না, বলেন প্রভু, শুধু আপনি মায়াপুরে গিয়ে মাতাজির হাত ধরে একটু এদিক ওদিক উকি ঝুঁকি মারবেন, সাদা পাতা জমি দেখে দেখবেন দৌড়ে চলে আসবে ব্রহ্মচারীরা, গৃহস্থরা, ওই যারা কথা বলেন তারা, প্রভু হরে কৃষ্ণ জমি কেনবেন নাকি? জমি আমার কাছে বিভিন্ন শ্রেণীর জমি আছে। যাই হোক, হরে কৃষ্ণ, ওসব দরকার নেই, আমরা আগাই। তা নারদকে কোলে করে ত্রিলোচন দেবাদিদেব নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে এখানে আগমন করেছেন। নারদ মুনিকে কোলে তুলে নিলেন কে? তার ভাই, ছোট ভাই শিবজি মহারাজ। নারদ মুনির ছোট ভাই শিবজি মহারাজ করে তুলে নিয়ে বলছে, তুমি কোথা থেকে এলে ভাই, কোথা থেকে এলে? অতি উল্লাসিত মনে নারদ বললেন, আমি নারায়ণ সন্দর্শনে বৈকুণ্ঠপুরে আগমন করেছিলাম। দেখলাম সেখানে নিজের প্রিয়গণকে নিয়ে শ্রী বৈকুণ্ঠনাথ তার পরিকরগণের সাথে নবদ্বীপ প্রসঙ্গ নিয়ে আলাপ অনুরক্ষণ নিমগ্ন হয়েছেন। চিন্তা করা যায় যে নারদ মুনি গেছে বৈকুণ্ঠে প্রভুকে দর্শন করতে, কিন্তু প্রভু কি আছে তার পরিকর বর্গকে নিয়ে গৌর ভাগবত কথা আলোচনা করছেন, নবদ্বীপ ধামের মহিমা আলোচনা করছেন, বৈকুণ্ঠে আলোচনা আছে নবদ্বীপ ধামের কথা। চিন্তা করা যায়? আর আপনারা কি বুকিয়াতে বলুন তো, আপনারা কখনো কি নবদ্বীপ ধাম মায়াপুর ধাম নিয়ে আলোচনা করেন লোকজন নিয়ে, এতজন নিয়ে? কিন্তু আপনারা তো সে নবদ্বীপে আছে না, কোথায় বৈকুণ্ঠ, সেখান থেকে আলোচনা হচ্ছে আমাদের এই নবদ্বীপে। ধন্য কলিযুগ, ধন্য নবদ্বীপ ধাম। তিনি বলছিলেন যে ভারতবর্ষের মধ্যে নবদ্বীপ অতি রম্য স্থান, সেখানে প্রভু গৌর হরি তার ভক্ত পার্শ্বদগণ সহ নবদ্বীপে সানন্দ চিত্তে গমন করেছেন। বৈকুণ্ঠপুরের সেই মহারঙ্গ দর্শন করে আমি এখন সত্তর এখানে এসেছি, না জানি এরপর নদিয়ায় কতই না আনন্দ হবে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। না জানি সেই নবদ্বীপের, নদিয়ার নবদ্বীপের মায়াপুরের শচী গর্ভ সিন্ধু মাঝে যখন প্রভু গৌর হরি আসবেন, তখন না জানি সেখানে কি আনন্দ হয়ে যাবে। এখন দুই ভাই আলোচনা করছে, শিব আর নারদ। নারদের বাক্য শুনে দেবাদিদেব পরমেশ্বর প্রেমপূর্ণ কলেবরে মন্দ মন্দ হাস্য করতে লাগলেন। প্রেমাবিভূত চিত্তে নারদকে দিকে তাকিয়ে মস্তক দোলাতে লাগলেন, এরকম ভাবে গর্জন করতে করতে অদ্ভুত ভক্তি করতে লাগলেন। ধীরে ধীরে শ্রী কৈলাসপতি প্রেমে বিহ্বল হয়ে পড়লেন। মানুষে কিন্তু তিনি কল্পনায় দর্শন করলেন মহাপ্রভুর সে আগমন, আনন্দ দর্শন করে তিনি মাথা দোলাতে লাগলেন। ধীরে ধীরে তার মধ্যে প্রেম বিহ্বল হতে লাগলো, অষ্টসাথী বিকার এসে গেল। তা সে তো কলেবর, শিবের দেহ কেমন, শ্বেত সারা, তার প্রেমাশ্রুপাতে সিক্ত হলো, সারা শরীর প্রেমাশ্রুপাতে সিক্ত হয়ে গেল। মহেশকে নবদ্বীপ লীলার স্মরণ বেশে মগ্ন দেখে নারদ মুনি কৈলাস হতে বিদায় নিলেন। ভাব দেখেন কৈলাসপতির অষ্টসাথী বিকার দেখে, প্রেমাশ্রুতে সিক্ত হতে দেখে নারদ মুনি সেখান থেকে বিদায় নিলেন, বলে আসলেন না। ঈশান ঠাকুর বলছেন, ওরে শ্রীবাস, ওহে শ্রীনিবাস, এই নারদ এইখানে এসে নবদ্বীপের শোভা দর্শন করে মনে মনে বিচার করতে লাগলেন, এই নবদ্বীপ ধাম সর্বধামময়, সর্বধাম নাথ এখানে সর্বদা বিলাস করে থাকেন। আমি শ্রী বৈকুণ্ঠনাথ নারায়ণকে বৈকুণ্ঠপুরে দর্শন করে এসেছি, এখানে কি আমি বৈকুণ্ঠনাথকে নয়নে দর্শন করতে পারবো? আমি তো তাকে বৈকুণ্ঠপুরে দর্শন করে এসেছি, এই অপরূপ সুন্দর বৈকুণ্ঠ এই নবদ্বীপে আমি কি আমার প্রভুকে দর্শন করতে পারবো? এইভাবে মনে অভিলাষ করা মাত্র নারদ মুনি সেখানে পরিকর গণ সহ
বৈকুণ্ঠনাথ নারায়ণকে সাক্ষাৎ দর্শন করলেন। দেখছেন, মানুষের চিন্তা করা মাত্রই নারদ মুনি কত বড় পাওয়ারফুল ভক্ত ছিল এই নারদ মুনি, যে মানুষের চিন্তা করার মাত্রই পরিকর সহ নারায়ণকে তিনি দর্শন করলেন সেখানে এবং প্রেমে বিহ্বল হয়ে গেলেন। তার দু নয়নে অশ্রু তিনি সংবরণ করতে পারলেন না। নবদ্বীপ ধামে প্রভুর নিকট কত প্রার্থনা করে নারদ মুনি দ্বারকায় গিয়ে কৃষ্ণ দর্শন করলেন। শ্রী নারদ মুনি শ্রীকৃষ্ণকে শ্রী গৌরাঙ্গ রূপে পরিকল্পনা করতে দেখলেন। নারদ মুনিও কিন্তু দেখলেন কৃষ্ণকে গৌরাঙ্গ রূপে। তো দ্বারকাপুরীতে নারদের আগমনে রুক্মিণী নাথ শ্রীকৃষ্ণ প্রেম বিহ্বল অন্তরে নারদকে প্রতি কৃপা দৃষ্টি করলেন। নারদ মুনি কিন্তু বৈকুণ্ঠপতিকে দর্শন করে, নারায়ণকে দর্শন করে, নারায়ণকে গৌরাঙ্গ রূপে দর্শন করে সেখান থেকে তিনি দ্বারকায় গেলেন এবং দ্বারকায় শ্রীকৃষ্ণ আনন্দ বিহ্বল হয়ে তিনি এই নারদ মুনিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। নানাভাবে নারদকে সন্তুষ্ট বিধান করে তিনি নারদকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে তিনি আগমন করেছেন। মুনি বললেন নবদ্বীপ হতে আগমন। একথা বলে মুনি মৌন অবলম্বন করলেন। দেখেন নারদ মুনি কোথায় নবদ্বীপ আর কোথায় কৃষ্ণলোক, চিন্তা করতে পারেন। আমরা কিন্তু সে নারদের সাথে পরিক্রমা করছি, দ্বারকাতে আছি আমরা এখন, মনে পড়ে কি? আচ্ছা একটু ফাঁকে বলে রাখি, গ্রন্থ এসে গেছে। যারা যারা গ্রন্থের টাকা দিছিলেন আজকে গ্রন্থ ন পড়ায় পৌঁছে যাবে। দাদা বাবুকে বলেছিলাম জানি 10:30টায় ওই ইগল পরিবহনে আসবে, বুঝছেন, ইগল কাউন্টার নূরবাগে, ওখানে আসবেন, গিয়ে আপনি নিয়ে আসবেন, ওখান থেকে নিয়ে আসি মন্টু প্রভু সহ যাদের আছে রেখে দিয়ে বাকিগুলো কালকে ধামে আসবেন যখন শুক্রবার নিয়ে আসলে হবে। হরে কৃষ্ণ। আবার কথা কিসের? বলেন। তো বলছিলাম আমাদের নিয়ে নিয়েন, প্রভুর রেখে দিতে বলেন, ওখানে নিয়ে নিয়েন, আর না মন্দিরে এসে নিয়েন, যেটা ভালো মনে করেন। তো মুনির মনোবৃত্তি হৃদয়ঙ্গমন করে কৃপাময় কৃষ্ণ তখন তার সামনে অনুপম গৌর মূর্তি ধারণ করলেন, যা ভুবনকে মোহিত করে। নদিয়া চন্দ্রকে দর্শন করে নারদ মুনি প্রেমাবেশে অধৈর্য হয়ে পড়লেন। তার নেত্রে বারিধারা বইতে লাগলো। প্রেমাবিষ্ট হয়ে তার এমন দশা যে হলো তা অবর্ণনীয়। আমি আগে আপনাদের বলেছি নারদ মুনি কিন্তু দ্বারকায় গিয়ে তখন গৌর সুন্দরের আবির্ভাবের সময় হয়নি, তখন তাপস যুগ চলছে। তখন কিন্তু নারদ মুনি গিয়ে গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করেছিলেন। প্রমাণ এখানেই দিয়ে দিলাম। সেইখানে নারদ মুনি প্রভুকে শ্যাম সুন্দর কৃষ্ণ রূপে দর্শন করলেন। গৌর কৃষ্ণ রূপ অতি অমূল্য রত্নমণি স্বরূপ। মুনিবার সেই রূপ বিভাস তার হৃদয়ে সম্পুটে সংগোপনে করলেন। নির্নিবেশ নেত্রে নারদ মুনি প্রভুর স্বরূপ ও সৌন্দর্য দর্শন করতে লাগলেন। প্রভুর থেকে নয়ন ফেরাতে তিনি অসমর্থ হলেন। নারদের চেষ্টা দর্শন করে প্রভু আনন্দ হলো। তিনি মুনিবরকে স্থির করে মৃদু স্বরে তাকে বললেন শীঘ্র তুমি কৈলাসে শিবের নিকটে যাবে, আমার নবদ্বীপ আবির্ভাবের বার্তা সকলকে জানাবে। সময় আগত প্রায়, বিলম্বের আর প্রয়োজন নাই। হ্যাঁ দেখছেন, তখন বলতে তুমি যাও কৈলাসে যাও, সব জায়গায় গিয়ে আমার এই বার্তা আল্লাহ পৌঁছে দাও যে আমার সময় অল্প কিছুদিন পরে আমি নবদ্বীপের মায়াপুরের শশী গর্ভ সিন্ধু মাঝ অবতীর্ণ হব। হরি বল। সবাইকে বলে দাও। কৃষ্ণের মহামধুর প্রবচন শ্রবণ করে নারদ মুনি বিদায় গ্রহণ করে কৈলাসের উদ্দেশ্যে গমন করলেন। বিনাকে তিনি গৌর কৃষ্ণের লীলায় চলিত গান করতে করতে শীঘ্রই তিনি কৈলাস পর্বতে উপনীত হলেন। শিবকে প্রণাম করে মুনি তাকে কিছু নিবেদন করলেন। মহাদেব প্রভু আসন্ন নবদ্বীপ লীলা প্রকাশের আনন্দ বার্তা শ্রবণ করে প্রেমানন্দে মহাবিহ্বল হলেন। নারদকে কোলে করে
তিনি প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। কৈলাসে তখন যে কি আনন্দের উৎসব হলো তা বর্ণনা করা সাধ্যের অতীত। এই হচ্ছে কোন জায়গায় বর্ণনা করছি এখন আমি, বৈকুণ্ঠপুরে বর্ণনা। জয় বৈকুণ্ঠপুর ধাম কি জয় জয়, নারদ মুনি কি জয় জয়। ঈশান ঠাকুর বললেন, নারদ মুনি এই সংবাদ সর্বত্র প্রচার করার অবশেষে তিনি নবদ্বীপে স্থানে ফিরে এলেন। দেবর্ষি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি জানি না দর্শন করার ভাগ্য আমার হবে কি না। এরকম চিন্তা করতে করতে তিনি চতুর্দিকে দৃষ্টিপাত করলেন এবং তৎক্ষণাৎ তিনি নদিয়াতে দ্বারকার ন্যায় মহর্ষকে দর্শন করলেন। তিনি যখন ভাবের আবেশে বলছিলেন যে জানি না, হ্যাঁ, তাকে দর্শন করার সৌভাগ্য আমার হবে কিনা, এরূপ চিন্তা করছিলেন যখন, এজন্য সবসময় কৃষ্ণ চিন্তায় থাকতে হয়। আপনারা অবাক হয়ে যাবেন, আপনি যদি কৃষ্ণ চিন্তায় থাকেন, তাহলে সারাদিন যদি কৃষ্ণ চিন্তায় থাকেন, তাহলে আপনি রাতের বেলায় কৃষ্ণকে ঘুমের ঘরে শব্দ দেখবেন। আর যদি জড়জাগতিক চিন্তায় থাকেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নাতিপুতি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চিন্তা করেন, তাহলে ঘুমের ঘরে ওই দেখবেন। এরকম চিন্তা করতে করতে তিনি চতুর্দিকে দৃষ্টিপাত করলেন, দেখেন তৎক্ষণাৎ নদিয়া কেমন দেখাচ্ছে, দ্বারকার মতো ঐশ্বর্যপূর্ণ মনে হচ্ছে। মহৌশ্বর্য, শুধু ঐশ্বর্য না, মহৌশ্বর্য। প্রভুর সেই অনিন্দ সুন্দর রূপ দর্শন করে নারদ মুনি কি অনুভূতি হলো তা বর্ণনা করা অতীত। প্রভু সুমধুর স্বরে নারদ মুনিকে বললেন, এখন তুমি নদিয়াতে আমার প্রকট লীলা দর্শন করবে। সকল জীবের দুঃখ মুক্তির জন্য তোমার যে অভিলাষ তা সর্বতভাবে সুপরিপূর্ণ হবে, এই কথা বলে এবং তার কৃপা আশীর্বাদ প্রদান করে শ্রী গৌর হরি অন্তর্ধান হলেন। প্রভুর অদর্শনে নারদ মুনি বহু বিরহ দুঃখ অনুভব করলেন। এইখানে এই নারায়ণ দ্বীপে তিনি কয়েকদিন অতিবাহিত করলেন এবং তারপর ভ্রমের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এই স্থান যেহেতু নারদ মুনি নারায়ণের দর্শন লাভ করেছিলেন, সেই জন্য এই স্থানটি নারায়ণ পীঠ নামে অভিহিত। এই স্থানে বৈকুণ্ঠের সকল ঐশ্বর্য প্রকাশিত হয়েছিল, সেই জন্য এই স্থানটি বৈকুণ্ঠপুর নামেও পরিচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আছে না, এখানে এখানে গেলে ডিপার্টমেন্ট আছে। নারায়ণের একজন ভক্ত বৃদ্ধ বিপ্রের নিকট শ্রী গৌরাঙ্গ স্বরূপ দর্শন প্রকাশ। এই প্রদেশে ভক্তি রত্নগার গ্রন্থ থেকে বলা হচ্ছে, কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন। এই প্রদেশে সেই সময় একজন সুযোগ্য রাজা বা শাসন করতেন এই বাংলায়। এইখানে বৈকুণ্ঠপুরে তিনি শ্রী নারায়ণের সেবা প্রকাশ করেন। কালের গতিতে সেখানে গ্রাম লুপ্তপ্রায় হলো, তারপর পুনরায় এই স্থানে জনবসতি গড়ে উঠলো। এইখানে একজন বাংলার কোন এক রাজার রাজধানী ছিল, হ্যাঁ, এই বৈকুণ্ঠপুরে। কালের গতিতে সেই গ্রাম প্রায় লুপ্ত হয়ে গেছে, কিন্তু বর্তমান অধুনা আবার গ্রামের জনবসতি পরিপূর্ণ হয়ে গেছে। সেই সময় ওইখানে একজন বিদ্বান বিপ্র বাস করতেন, ব্রাহ্মণ। লক্ষ্মী নারায়ণ মন্দিরে তিনি উপাসনা করতেন। লক্ষ্মী নারায়ণ তার অনন্য ভক্তি ছিল। তার ভজন পূজনে যে শুদ্ধ রীতি দেখেছি তার বর্ণনা করব কিভাবে। মাঝে মধ্যে ওই বিপ্র বল্লভ মিশ্রের গৃহে তিনি নিবৃত্তে লক্ষ্মী নারায়ণের সেবা করতেন। বল্লভ মিশ্রের প্রতি বিপ্রের খুবই স্নেহভাব ছিল। মিশ্র মশাই এই ও বিপ্রকে গুরু ভক্তি করতেন। যেদিন প্রভু নিমাইকে সাথে লক্ষ্মীপ্রিয়ের বিবাহ হলো, সেই দিন বিপ্র সেখানেই ছিলেন।
কত সৌভাগ্য বিপ্রের। বিবাহের সময় সাক্ষী বিশ্বম্বরকে দর্শন করে বিপ্র লক্ষ্মী নারায়ণ বলে নৃত্য করতে লাগলেন। বিপ্রের নয়ন হতে অবিরল ধারায় অশ্রুপাত হতে লাগলো, প্রেমে তার সর্বাঙ্গ পুলকিত হতে লাগলো। তিনি ধৈর্য ধারণ করতে অসমর্থ হলেন। প্রভুর ইচ্ছায় বিপ্র পরে কিছুটা সুস্থির হয়েছিলেন। এই লীলাটা বলে শেষ করব। সে রাত্রে বিপ্র সেখানে অতিবাহিত করে বিপ্র নিজের বাসায় ফিরে এলেন। তার বাসাটি ছিল অতি জীর্ণ, প্রায় বৃক্ষতলেই তার বাস ছিল। ভগ্ন প্রায় সেই কুটিরে প্রবেশ করে বিপ্র নেত্র জলে ভাসতে লাগলেন। মিশ্রগিরে তিনি যে লক্ষ্মী গৌরচন্দ্রকে দর্শন করেছিলেন তা স্মরণ করে তিনি নিরন্তর তার অন্তর প্রেমানন্দে উদ্বেলিত হতে লাগলো। মনে মনে বিপ্র বিচার করে সুদৃঢ় সিদ্ধান্ত করলেন, নারায়ণী শশী কুমার গৌর রূপে প্রকটিত, আর বল্লভ মিশ্রের কন্যা সাক্ষাৎ লক্ষ্মী দেবী। হ্যাঁ, এইভাবে লক্ষ্মী নারায়ণের উভয়ের এই অবনীতে প্রকটিত হয়েছেন, অবনীতে পৃথিবীতে প্রকটিত হয়েছেন। একটা নোট নিতে পারেন। নোটটা কি? নারায়ণী শশী কুমার গৌর রূপে প্রকৃত হলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম কি? তার পিতার নাম কি? আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম পত্নী ও শ্বশুরের নাম কি? এভাবে লেখেন। বিষয়টা নোট না রাখতে মনে রাখতে পারবেন। আমার নিজের মনে থাকে না। হ্যাঁ, লিখেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম পত্নীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া এবং প্রথম শ্বশুরের নাম হচ্ছে বল্লভ মিশ্র। বল্লভ মিশ্র। আমার প্রভু হচ্ছেন লক্ষ্মী প্রাণনাথ গৌরচন্দ্র। বিবিধ ভাবে বিপ্র প্রভুকে স্তুতি করতে লাগলেন। তখন বিপ্রের কুটিরে প্রভু সাক্ষাৎ এসে উপনীত হলেন। হ্যাঁ, যখন সে বিপ্র স্তব স্তুতি করছিলেন এবং প্রভু সাক্ষাৎ এসে উপনীত হলেন, সেখানে প্রভু পরম অদ্ভুত রঙ্গলীলা প্রকাশ করলেন। বিপ্রের কুটিরে তখন বৈকুণ্ঠ বিলাস প্রকাশ হলো। প্রভু তার ভুবন মোহন শ্রী গৌসুন্দর বিগ্রহ রূপে লক্ষ্মী সহ রত্ন সিংহাসনে শোভিত হয়ে বিলাস করতে লাগলেন। তার শ্রী অঙ্গ নানা দিব্য রত্ন বিভূষণে ভূষিত হলো। দুই জনের রূপ মাধুর্যের আর অন্য কোন উপমা আছে? সেইখানে দয়াময় প্রভু শ্রীকৃষ্ণ গৌরচন্দ্র অকস্মাৎ চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকটিত হলেন। তা দর্শন করে বিপ্র বিস্ময়ে অভিভূত হলেন। প্রভুর চরণ কমলে পতিত হয়ে বিপ্র তাকে বহু স্তুতি করতে লাগলেন। ভক্তের অধীন প্রভু স্মিত মধুর হাস্য করে বিপ্রকে বললেন, জন্মে জন্মে তুমি আমার প্রিয় দাস। হে বিপ্র, জন্মে জন্মে তুমি আমার প্রিয় দাস। আমার বিলাস দর্শনে তুমি সুযোগ্য পাত্র। আমি যে লীলা বিলাস করবো এটা দর্শনে তুমি একমাত্র সুযোগ্য পাত্র। এখন যা দর্শন করলে তা অন্য কাউকে বলবে না। গৌরূপে দর্শন দিলেন কিন্তু বিপ্রকে বৈকুণ্ঠপুরে। বলছে, আমারে এখন যে রূপে দর্শন করলে এটা তুমি কাউকে বলবে না। তুমি যখন যা বিলাস করবে তোমার সে মনোরথ পূর্ণ হবে। সকালে চলে গেছে। একথা বলে প্রভু বিপ্রের মস্তকে আপন চরণ স্পর্শ করালেন। তারপর প্রভুর সেই অবিচিন্ত অদ্ভুত লীলা বিপ্রের অদর্শন হলো। এরপর বিপ্রের সেই সুখাবস্থা হলো, তা আর কে বর্ণনা করতে পারবে? সদা সর্বদা বিপ্র নবদ্বীপ লীলার সমুদ্রের সন্তরণ করতে লাগলেন। ওই শ্রীনিবাস, সে কথা আর কি বলবো। এই দেখো, এইখানে এইখানে বিপ্রের কুটির ছিল। ভক্ত পার্ষদগণ সহকারে শশী কুমার শ্রী গৌর ঋষি বৈকুণ্ঠপুরের অশেষ লীলা প্রকাশ করে বিহার করছিলেন।
পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলাস্থলিতে শ্রীনিবাস আচার্যদের নিয়ে ঈশান ঠাকুর এসেছিলেন। ঠিক আছে, আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমরা পরবর্তীকালে কালকে থাকবে আমাদের রুদ্রদ্বীপ পরিক্রমা। রুদ্রদ্বীপ সেবার পন্থা কি, কে বলতে পারে? রুদ্রদ্বীপের সেবার পন্থা কি? কালকে কিন্তু সবচেয়ে বেশি হাঁটতে হবে বলে রাখি, 15 কিলোমিটার। এটা হচ্ছে নবদ্বীপ মন্ডলের সবচেয়ে বেশি হাঁটার দিন, 15 কিলোমিটার। কিন্তু আমরা বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা কালে সর্বনিম্ন দেখুন থাকবে সেদিন 20-22 কিলো, উপরে 30-32-35 কিলো পর্যন্ত হাঁটতে হতো আমাদের। কিন্তু কখন যেন হয়ে যেত, কিন্তু সকালে প্রসাদ পাওয়ার পরে আর পা চলতো না। বাকি রাস্তা গড়াতে গড়াতে যেত, অনেকে শুয়ে পড়েছে, উঠতে মনে নেই প্রসাদ পাওয়ার পরে। কারণ সকালে কয়েক ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা হাঁটার পরে প্রসাদ। 4 ঘন্টা হেঁটে দেখেছেন? আর যেহেতু রাত্রি বাঙালিদের অন্ন থাকে না, অনেকে রাত্রি খায়ও না, ওই যে মুড়ির প্যাকেট দেয়, কারি পাতা, বড় বড় বাদাম, হ্যাঁ, কালো তিল আর শুকনো মরিচ দিয়ে ভাজা মুড়ি, কি যে টেস্ট! ওই সময় টেস্ট পাবো না বলে আমাদের আপনাদের মাতাজি কি করতো, ব্যাগে ভরে নিয়ে আসতো বাংলাদেশে, নিরিবিলি খাবো। এই ভাজা মুড়ি যা দিত প্যাকেট করে, ওই বাংলাদেশে নিয়ে আসতো ব্যাগে ভরে। যেখানে তো প্রসাদ প্রচুর, এখানে স্বাদ পাওয়া যাবে না, বাড়ি যেয়ে সপ্তাহখানি পরে যখন খাবো তখন এর টেস্টটা নিয়ে যাবে। এই জন্য আপনার মাতাজি এটা ব্যাগে করে নিয়ে আসতো। আপনারা 2-1 প্যাকেট নেন, অসুবিধা নাই। কারণ রাতে যে দুপুরে 4টের সময় যে প্রসাদ হয়, 3:30-4টের সময়, এরপরে আর খাওয়ার রুচি থাকে না। তারপর রুটি দেয়, অনেকে রুটি নিয়ে রাখে, আর রুটি দেবে, আপনারা চালাকি করে রাত্রিটা নিয়ে আসবেন তা হবে না। রুটি আপনার তরকারি পরে নিতেই হবে, অন্যের পরে হাতে দেবে না। আপনি 3টে রুটি দিলেও দেবে, কিন্তু আপনাকে পাতে নিতে হবে ডাল সবজির পরে। আপনি যে নিয়ে পকেটে করবেন, টিফিন বক্সে করবেন, তা হবে না, তা হবে না। অনেকে ঝাল মুড়ি রাত্রি খায়, ওই কাঁচা মরিচ, শুকনো মরিচটা একটা দেয় প্রত্যেক প্যাকেটে, কি যে স্বাদ ওই মরিচের। কারি পাতা আছেন সবাই, কারি পাতা এই গরমকাল আসছে, এখন যদি কারি পাতা খেতে পারেন তাহলে খোস পাঁচড়া বা জর্জারি অনেক থেকে মুক্ত, হাসি কাশি বিভিন্ন দিকে মুক্তি থাকতে পারবেন। এবং ডালের মধ্যে দিয়ে রান্না করতো ওই মায়াপুরে কারি পাতা, আর বিভিন্ন মুড়ি ভাজা টাজার মধ্যে দেয় কারি পাতা ভেজে। যাক, 2-1 প্যাকেট নিয়ে আসেন বাংলাদেশে, পরে খাবেন নিরিবিলি। এই আজকের আলোচনা মোটামুটি এই, আমরা গোদ্র জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ শেষ করলাম, রুদ্রদ্বীপে যাব। সামনে বেলপুকুর টুকুর, এই রুদ্রদ্বীপে বেলপুকুরে যেতে গেলে 15 কিলো পথ হাঁটতে হবে। সবচেয়ে কষ্ট হবে আপনি যখন একটা বিশাল বড় ফাঁকা মাঠ পার হয়ে, রামচন্দ্র যেখানে লীলাবিলাস করেছিলেন, রামচন্দ্র কিন্তু এসেছিলেন 20 লক্ষ বছর আগে এখানে। রামচন্দ্রের আমল কত, 20 লক্ষ বছর আগে ছিল না বনবাস কাল রামচন্দ্রের? দেখুন তো হিসাব করে কত বছর আগে হয়। 8 লক্ষ হচ্ছে আপনার দাপর যুগ, তাই তো? আর 12 লক্ষ হচ্ছে ত্রেতা যুগ। 12-8-20 বছর। তাই রামচন্দ্র যদি 12 লক্ষ বছরের মাঝামাঝি সময় লীলা বিলাস করে থাকেন, তাহলে 6 লক্ষ থাকে, 12 হচ্ছে 18 লক্ষ হয়, তাহলে 28-14 লক্ষ হয়। তর্কের ক্ষেত্রে আরো কমাই দিলাম যে ত্রেতা যুগের শেষের দিকে হয়তো রামচন্দ্র বনবাস লীলা করেছিলেন, তাও যদি হয় তাহলে তো অন্তত 10 বছর হয়, 10 বছর হয়, 10 লক্ষ বছর, সরি। তার দেখুন, ভগবান খাতা কলমে জন্ম দেওয়া যায় না। রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন এই রুদ্রদ্বীপে বেলপুকুরে, কালকে আলোচনা করব। আমি শুধু বলতে চাইছি কত বছর আগে, এই আলোচনা কালকে যাব আমরা। তখন তিনি নবদ্বীপ ধাম থেকে হাস্য করেছিলেন, হেসেছিলেন। মাতা সীতা দেবী বলছেন, প্রভু আপনি এই
দিকে তাকে কেন হাসছেন, একটু শুধু বলে রাখি। তো তখন রামচন্দ্র এসে বলেছিলেন যে আমি এই দাপর ত্রেতার পরে দাপরের পরে কলির প্রথম সকালে এখানে আবির্ভূত হব, তুমি হবে লক্ষ্মী প্রিয়া। এই সীতা দেবী হবে কি লক্ষ্মী প্রিয়া। আর সীতা দেবীর আছে অভিশাপ, জন্মে জন্মে ভগবানকে প্রতিরূপে পাবে পরে, কিন্তু ভগবানকে কাছে পাবে না, বিরহ বিরহ। তুমি লক্ষ্মী প্রিয়া হয়ে আবির্ভূত হবে, আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে কত লক্ষ 10-12 লক্ষ বছর আগে মহাপ্রভু আবির্ভাবের আগে রামচন্দ্র সেটা বর্ণনা করেছিলেন সীতা দেবীর সাথে। কালকে আমরা সেখানে আলোচনা করবো, আজ এখানে রাখছি। কারো যদি মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে, হরি বল। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। ওই শ্রীবাস ঠাকুরের ভাইজি জামাইয়ের নাম কি? আর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, সেটা বিষ্ণু প্রিয়ার বাবার নামটা কি? ইসে পাইছিলাম ইউটিউবে যে সনাতন মিশ্র, আসলে কি এই সনাতন মিশ্র ওই যে পুরীর রাজার যে গৃহ আর কি মানে তার পূজারী, সেই কিনা? দুটো প্রশ্ন করেছি, একটা হচ্ছে শ্রীবাস ঠাকুরের জামাই, আর হচ্ছে বিষ্ণু প্রিয়ার বাবার নাম সনাতন মিশ্র, এটা সঠিক, কিন্তু পুরীর